শুরুতেই জানিয়ে দিব দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তারেক রহমানের মনোনয়নপত্র বাতিলে উত্তাল রাজপথ, হাইকোর্টে বিএনপি, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি। এরপর থাকছে জামায়াতের সঙ্গে জোট নিয়ে এবার নতুন তথ্য দিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী, জোটে ফিরতে মরিয়া চরমোনাই পীর। এরপর জানিয়ে দিব অবশেষে বাংলাদেশে ক্ষমতায় চলে আসছে জামায়াত, নতুন জরিপে যে 4টি বড় দুঃসংবাদ পেল বিএনপি। এবার ওসমান হাদি ইস্যুতে ধরা খেল সেনাপ্রধান ওয়াকার। এবং সবশেষে দেখবেন আবারও বিরাট বার্তা শেখ হাসিনার, জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি। এবার নতুন খেলা খেলতে যাচ্ছে আওয়ামী লীগ, নির্বাচন ঠেকাতে নেতাকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির আহ্বান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দ্বৈত নাগরিকত্বের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা শেষ পর্যন্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। নির্বাচন কমিশন জানায়, দীর্ঘদিন বিদেশে অবস্থানকালে তারেক রহমান অন্য একটি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি দ্বৈত নাগরিক হলে তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন না। এই সিদ্ধান্ত প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই রাজপথ, স্লোগান ও মিছিলে উত্তাল হয়ে ওঠে। নির্বাচন অফিস সূত্রে জানানো হয়, তারেক রহমানের জমা দেওয়া কাগজপত্রে নাগরিকত্ব সংক্রান্ত তথ্য নিয়ে অস্পষ্টতা পাওয়া গেছে। রিটার্নিং কর্মকর্তা ব্যাখ্যায় বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ ও সংবিধানের 66 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কেউ যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করেন, তাহলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারান। গোয়েন্দা সংস্থার তথ্য ও বিদেশি দূতাবাসের নথিপত্রে দেখা যায়, বর্তমানে তারেক রহমান অন্য একটি দেশের পাসপোর্টের অধিকারী, যা তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন। এ অবস্থায় আইন অনুযায়ী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার কোনো সুযোগ নেই। বিএনপি এই সিদ্ধান্তকে তাদের শীর্ষ নেতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছে। দলটির দাবি, এটি রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ এবং এর কোনো আইনগত ভিত্তি নেই। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুতই বিএনপি উচ্চ আদালতের দ্বারস্থ হয়। দলের লিগ্যাল উইংয়ের পক্ষ থেকে সিনিয়র আইনজীবীরা জরুরি ভিত্তিতে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। বিএনপির আইনজীবীরা বলেন, তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে ছিলেন, তবে কখনোই নিজের নাগরিকত্ব ত্যাগ করেননি। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের জ্যেষ্ঠ আইনজীবীরা জানান, এই সিদ্ধান্ত একতরফা এবং সরকারের নির্দেশনায় নেওয়া হয়েছে। তারা দাবি করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই প্রমাণ করা হবে যে তারেক রহমান বাংলাদেশের নাগরিক এবং তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার কারণেই। এদিকে আদালতের আদেশের অপেক্ষায় থাকা হাজারো নেতাকর্মী বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন, ফলে আদালত চত্বরের পরিবেশ চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এই সংকটময় পরিস্থিতিতে নয়াপল্টনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আদালত ও নির্বাচন কমিশনকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়েই এই অজুহাতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার আদৌ দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় না, বরং নির্বাচনের আগেই প্রতিপক্ষকে মাঠ ছাড়া করতেই এই ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে। তার ভাষায়, এটি একটি পুতুল সরকার, যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। তবে তিনি দাবি করেন, জনগণ এবার সচেতন হয়েছে এবং এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। মনোনয়নপত্র বাতিলের খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। ক্ষুব্ধ বিএনপি সমর্থকেরা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। কেউ কেউ মনে করেন, আইনের প্রয়োগ সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত, আবার অন্যদের মতে প্রধান বিরোধী দলের শীর্ষ নেতাকে নির্বাচনের বাইরে রাখলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবির টহল জোরদার করা হয়। বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এই অস্থির প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক বিশেষ বার্তায় সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। আইন তার নিজস্ব প্রক্রিয়ায় চলবে। রাজনৈতিক চাপে কাউকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, আবার কাউকে অন্যায়ভাবেও বাদ দেওয়া হবে না। ড ইউনুস আরও বলেন, কেউ যদি মনে করেন তার প্রতি অবিচার হয়েছে, তাহলে আদালতের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। তবে আইন অমান্য করে
অরাজকতা সৃষ্টি করা হলে তা বরদাস্ত করা হবে না। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, নির্বাচনকে স্বচ্ছ ও কলঙ্কমুক্ত রাখতে প্রার্থীদের নথিপত্র যাচাই করা সরকারের নৈতিক দায়িত্ব। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সিদ্ধান্তে অড়ড় থাকেন। প্রধান নির্বাচন কমিশনার এক বিবৃতিতে জানান, কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কাজ করে না, প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, দ্বৈত নাগরিকত্ব একটি সাংবিধানিক বিষয় যেখানে আবেগ বা রাজনীতির কোনো স্থান নেই। নির্বাচন অফিস ঘেরাও বা কর্মকর্তাদের হুমকি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। উচ্চ আদালত থেকে নতুন নির্দেশনা এলে তবেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে তিনি জানান। গণভবনে বসে কোটি কোটি টাকা বাকি করে খেতেন নানা ধরনের রাজকীয় খাবার, তাও আবার এক এক দিন এক এক রকমের খাবার। হতে হবে সুস্বাদু, হতে হবে রাজকীয়। বলছিলাম একসময়ে শোষক শেখ হাসিনার কথা। তার নিজের ও অতিথিদের জন্য প্রতিদিন গণভবনে আসত রাজকীয় সব খাবার। প্রায় ১৭৩ ধরনের খাবার গণভবনে সরবরাহ করত হোটেল অবকাশ। তবে সেই খাবার বাকিতে খেতেন নেত্রী, আর সেই বকেয়া পরিশোধ নিয়েই তৈরি হয়েছে বিশাল জটিলতা। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবন গণভবনে খাবার সরবরাহ বাবদ প্রায় ২.৫ কোটি টাকার বকেয়া পাচ্ছে না সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ। বর্তমানে অন্তর্বর্তী সরকারও এই বকেয়া দায় নিচ্ছে না। ফলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এই বকেয়া আদায় নিয়ে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনে চাহিদা অনুযায়ী নিয়মিত খাবার সরবরাহ করত প্রতিষ্ঠানটি। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে চুক্তিও হয়েছিল। সেই চুক্তির আওতায় খাবার সরবরাহ করা হলেও বিল আংশিক পরিশোধ হতো, কিছু বকেয়া থেকে যেত। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হলে ওই বকেয়া বিল আর পায়নি প্রতিষ্ঠানটি। বকেয়া আদায়ে কয়েক দফা প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিলেও গত ১.৫ বছরে কোনো অর্থ পায়নি হোটেল অবকাশ। নাম প্রকাশ না করার শর্তে পর্যটন কর্পোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বকেয়া আদায়ের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। তবে বর্তমান সরকার বিগত সরকারের বকেয়া পরিশোধে অপারগতা প্রকাশ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রীর মতো বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবনেও চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করছে হোটেল অবকাশ। আর এ খাতে প্রায় ৩৫ লাখ টাকার বকেয়া রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। এদিকে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ জানান, জামায়াতে ইসলামী যদি এখনও ইসলামী আন্দোলনের আহ্বানে সাড়া দেয় তাহলে ভোটের একদিন আগেও জোট গঠনের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, জামায়াতসহ ইসলামী দলগুলোর বৃহত্তর জোটের কাছে তাদের প্রথম দাবি ছিল সরকার গঠন করে শরিয়া আইন চালু করা। শুরুতে জামায়াত এ দাবির সঙ্গে একমত থাকলেও পরে তারা সরে আসে এবং জানায়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে শরিয়া আইন চালুর উপযোগী পরিবেশ নেই। তার মতে, পশ্চিমাদের কথায় ক্ষমতার রাজনীতির কারণে তারা শরিয়া আইন মানতে আগ্রহী নয়। দর্শক, আপনার মতামত কি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ নাকি অবৈধ? মন্তব্য করে জানান।